মুভি শুরু হয় দুটো স্কুল বাস দিয়ে। ছাত্রছাত্রীদের ঠাসা বাস দুটো পাশাপাশি রাস্তা দিয়ে একটা ট্রিপে যাচ্ছিল। সবাই খুব হাসি খুশি ছিল, কেউ হাসছে, কেউ আবার খুনসুটি করে একে অপরকে বালিশ দিয়ে মারছে। চারপাশটা বেশ রুদ্রোজ্জ্বল আর শান্ত ছিল। তাদের মধ্যে এই মেয়েটির নাম মিৎসুকো। ও সবার সাথে হুল্লোড় না করে চুপচাপ নিজের নোটবুকটা একটা কবিতা লিখছিল। পাশে বসা দুই মেয়ে তাকে নিয়ে বেশ মজা নেয়। সবাই যখন মজা করছে ও তখন কেন লিখছে, তার ওর হাত থেকে নোটবুকটা কেড়ে নেয়। আর ঠিক তখন ওর কলমটা মেঝেতে পড়ে যায়। মিৎসুকোটা করিয়ে নেওয়ার জন্য নিচু হয়। ঠিক ওই মুহূর্তে হঠাৎ এক ভয়ানক তুফান বাস দুটোর উপর আছড়ে পড়ে। সেই তুফানে বাস দুটো মাঝখান দিয়ে চিরে দুভাগ হয়ে যায়। দেখে মনে হচ্ছিল যেন তুফানটা শুধু বাস নয়, মুহূর্তের মধ্যে ছাত্রছাত্রীদের শরীর আর মনকেও আলাদা করে দিয়েছে। মিৎসুকো বেঁচে গেল শুধু এই কারণে যে ও কলম তুলতে নিচে ঝুঁকেছিল। ও যখন সোজা হয়ে দাঁড়ায় দেখে যে বাসের ছাদ উড়ে গেছে আর ওর সহপাঠীদের শরীরগুলো মাঝখান থেকে কাটা পড়ে গেছে। এই বিভৎস দৃশ্য দেখেও ভয়ে পাথর হয়ে যায়। কয়েক সেকেন্ড পরে আবার একটা প্রাণঘাতী বাতাসের ঝাপটা ওর দিকে ধেয়ে আসে, কিন্তু এবারও বাতাসের গতি বুঝতে পারে। ও চট করে নিচে ঝুঁকে পড়ে আর আবারও বেঁচে যায়। তুফানে বিদ্যুতের খুঁটি আর তার ছিঁড়ে পড়েছিল। বাসটা যখন শেষমেশ থামে, মিৎসুকো সেখান থেকে বের হয়ে রাস্তার উপর দৌড়াতে শুরু করে। একটু দূরেও অন্য বাসটাকে দেখতে পায়। সেটার যাত্রীদের শরীর রাস্তার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, রক্তাক্ত আর ক্ষত বিক্ষত। সেই বিভীষিকা দেখে মিৎসুকো আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়াতেই থাকে। বাতাস যখন আবার ওর কাছে চলে আসে, ও দেখে যে রাস্তায় চারটে মেয়ে হেঁটে যাচ্ছে। মিৎসুকো তাদের একজনকে ঝাপটে ধরে মাটিতে শুইয়ে দেয়। ঠিক তখনই তুফানটা তাদের উপর দিয়ে চলে যায়। বাকি তিনটা মেয়ে মুহূর্তেই মারা যায়। মিৎসুকো নিজেও বাঁচে আর ওই মেয়েটাকেও বাঁচাতে পারে, কিন্তু কিছু সময় পরে মেয়েটি মারা যায় যখন সে সাইকেল চালানো কিছু ছেলেকে সাহায্য করতে গিয়েছিল যারা বাতাসের কবলে পড়ে। মিৎসুকো আবারও একা হয়ে যায়। ও ততক্ষণ দৌড়ায় যতক্ষণ না একটা নদীর ধারে পৌঁছায়। সেখানে গিয়েও দেখে যে আরো লাশের সারি। ছাত্রছাত্রীদের দেহ নদীর পানিতে ভাসছে। ও নদীতে নিজের মুখ ধুয়ে নেয়। রক্তে ভেজা স্কুল ইউনিফর্ম বদলে পরিষ্কার কাপড় পরে কোনো গন্তব্য ছাড়াই রাস্তার দিকে হাঁটতে শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পর ও একটা মেয়েদের স্কুলে পৌঁছায়। আশ্চর্যের বিষয় হলো সেখানকার স্কুল ইউনিফর্ম একদম ওর পরা ইউনিফর্মটার মতোই ছিল। আর তার যে অদ্ভুত ব্যাপার হলো সেখানকার সবাই ওকে আগে থেকেই জানে বলে মনে হচ্ছিল। ট্রমার মধ্যে থাকা মিৎসুকো সেই খুনে বাতাস নিয়ে কাউকে কিছু বলেই না। তখন ওর বান্ধবী আকি সেখানে আসে। ও হাসি মুখে বলে, চল ভেতরে যাই। মিৎসুকো পুরো ঘাবড়ে যায়। ও বুঝতেই পারছিল না যে ও আর আকি হুট করে আবার একই স্কুলে কিভাবে চলে এলো। আকি চিন্তিত হয়ে ওর দিকে তাকিয়ে বলে, তুই এত কাঁপছিস কেন বলতো? আমরা তো সবসময় এখানকার ক্লাসমেট। হঠাৎ মিৎসুকো আবার বাতাসের ঝাপটা অনুভব করতেই ভয়ের চোটে নিজের দিকে ঝুঁকে পড়ে, কিন্তু এবার সেটা ছিল একদম সাধারণ বাতাস। এতে তার কিছুই হয়নি। আকি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তুই আজ খুব অদ্ভুত আচরণ করছিস। তারা ক্লাসের দিকে এগোতে থাকে আর মিৎসুকো মনে মনে বোঝার চেষ্টা করছিল যে আসলে ঘটনা কি ঘটেছে। কিছুক্ষণ পর আবার বাতাস বইতে শুরু করে আর এটা দেখে মিৎসুকো ভয়ে দৌড় দেয়। আকি ওর পেছনে দৌড়ে গিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। মিৎসুকো অনেকটা ভয় পেয়েছিল, এমনকি টিচারও এমন ব্যবহার করছিল যেন মিৎসুকো শুরু থেকে ওই স্কুলের ছাত্রী। আকি যখন একা ছিল মিৎসুকোকে জিজ্ঞেস করে, আমি কি সত্যি এখানকার ছাত্রী? আকি উত্তর দেয়, অবশ্যই তুই এখানকার স্টুডেন্ট। মিৎসুকো ভাবতে শুরু করে হয়তো সকালেও যা দেখেছে তা স্রেফ একটা দুঃস্বপ্ন বা তার মনের ভুল ছিল। এরপরও আকিকে সেই ভয়ঙ্কর খুনে বাতাসের কথা সব খুলে বলে। মিৎসুকো কাঁপতে কাঁপতে আকিকে বলে কিভাবে সেই বাতাস ওর সহপাঠীদের প্রাণ কেড়ে নিয়েছে। আকি আলতো করে জানালাটা খুলে দিয়ে বলে, বাইরের বাতাসের দিকে তাকিয়ে দেখো, এটা তো খুব সাধারণ বাতাস, এটা তোর কোনো ক্ষতি করবে না। ও মিৎসুকে জানালার বাইরে হাত বের করতে বলে। মিৎসুকো যখন বাইরে সে শান্ত বাতাসের ছোঁয়া পায় তখন ওর আগের কথায় বিশ্বাস হতে শুরু করে। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে কেমন যেন এক অদ্ভুত হাসিতে ফেটে পড়ে। পরিস্থিতিটা যে কতটা অদ্ভুত ছিল সেটা তারা বুঝতেই পারছিল না। আকি তখন ফিসফিস করে বলে, হয়তো তুই সবকিছু ভুলে গেছিস, তাই স্কুলটা তোর মনে পড়ছে না। কিছুক্ষণ পর তারা তাদের বন্ধুদের সাথে দেখা করে। সবাই মিলে অনেক আড্ডা আর হাসাহাসি করছিল। সেখানকার মতো বাকি ক্লাসগুলো ফাঁকি দিয়ে তারা সবাই মিলে মজা করতে করতে জঙ্গলের দিকে রওনা দেয়। ভয়ে সেই বিভৎস স্মৃতির ঠিক উল্টো এক সত্যিকারে আনন্দ অনুভব করছিল মিৎসুকো। ও নিজেকে বিশ্বাস করায় যে সকালে ওর যা দেখেছিল তা আসলে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তারা একটা হ্রদের ধারে গিয়ে একটু জিরিয়ে নেয়। আগে অন্য বন্ধুদের কাছে মিৎসুকো সে অদ্ভুত স্বপ্নের কথা বলে যেখানে খুনে বাতাসের গল্প ছিল, কিন্তু বন্ধুদের মধ্যে রি নামের একটি মেয়ে হঠাৎ কথা কেড়ে নিয়ে বলে, যদি এটা সত্যি হয় এমনও তো হতে পারে যে মিৎসুকো কোনো প্যারালাল ওয়ার্ল্ডে চলে গিয়েছিল। আমি পড়েছি যে আমাদের পৃথিবীর মতোই আরো অনেক মহাবিশ্ব থাকতে পারে। বাকি সবাই ওর
কথাটাকে মজা ভেবে হেসে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তারা মাটিতে একটা বালিশ পড়ে থাকতে দেখে আর সেটা একে অপরের দিকে ছুঁড়ে খেলা শুরু করে। মিচুকো দেখে যে কাছে আর দুটো মেয়ে দাঁড়িয়ে আছে ও তাদের দিকে তাকিয়ে হাসে, কিন্তু হঠাৎ করেই মেয়ে দুটো বাতাসের সাথে মিলিয়ে যায়। তখন রি মিচুকে বলে, যদি তুই বাস্তবটাকে বদলাতে চাস তবে তোকে এমন কিছু করতে হবে যা কেউ কল্পনাও করতে পারবে না, যা সাধারণ সবকিছুর চেয়ে একেবারে আলাদা। মিচুকো এই কথাগুলো নিয়ে গভীর ভাবে ভাবতে শুরু করে। একটু পরে ও আর আকি স্কুলে ফিরে তাদের ক্লাসরুমে যায়। মিচুকো দেখে যে মেঝেতে একটা বালিশ পড়ে আছে। ও সেটা তুলে নিয়ে মজার ছলে আকির দিকে ছুড়ে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই টিচার ব্যাগ থেকে একটা মেশিন গান বের করে ছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালানো শুরু করে। মুহূর্তের মধ্যেই ক্লাসরুমের সব মেয়ে এমনকি আকিও মারা যায়। আরো একবার শুধু মিচুকো বেঁচে যায়। টিচার যখন ওর দিকে বন্দুক তাক করে বলে, মরার আগে প্রার্থনা করে নাও, তোমরা ক্লাস ফাঁকি দিয়েছো। ঠিক তখনই কোথা থেকে দুটো মেয়ে এসে মিচুকো বাঁচায় আর ওকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ানোর সময় তারা একটা ক্লাসরুম পার হচ্ছিল যেখানে সব মেয়েদের মেরে ফেলা হয়েছে। প্রাণের ভয়ে তারা ওই ঘরে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই আরেকজন টিচার ভেতরে ঢুকে অবশিষ্ট ছাত্রীদের একজনকে গুলি করে মেরে ফেলে। অন্য একটা মেয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করতেই সেও তার প্রাণ হারায়। রে তখন মিচুকে ঝাপটে ধরে পালানোর পথ বের করে দিচ্ছিল, কিন্তু তখনই রের গায়ে গুলি লাগে আর ও মাটিতে লুটিয়ে পড়ে। শেষ নিঃশ্বাস ছাড়ার আগে ও মিচুকে বলে, পালা এখান থেকে, ওরা তোকে ধরার আগে পালিয়ে যাওয়ার চেষ্টা কর। মিচুকো বাকি কয়েকটা মেয়ের সাথে দৌড়াতে শুরু করে। ওদিকে টিচাররা জানলা দিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছিল। যারা ক্লাসে অনুপস্থিত ছিল তাদের কাউকেই তারা জীবিত ছাড়তে চাইছিল না। কোনো মতে 5টা মেয়ে স্কুল থেকে বের হতে পারে। তাদের মধ্যে একজন মিচুকোর দিকে তাকিয়ে বলে, তোকে কিছু একটা ভাবতে হবে আর কিছু একটা করতেই হবে। এদের সবাইকে বাঁচাতে হবে, নয়তো আমরা সবাই মারা যাব। সবকিছু এখন তোর হাতেই। মিচুকো বুঝতে পারছিল না যে আসলে সে কি বোঝাতে চাইছে। হঠাৎ সেই খুনে বাতাস আবার ফিরে আসে আর তাদের মাঝখান দিয়ে বয়ে যায়। মিচুকো ছাড়া বাকি সব কয়টি মেয়ে সেখানেই মারা যায়। আরো একবার ও পুরোপুরি একা হয়ে যায়। সেই খুনে বাতাসটা যেন কিছুতেই ওর পিছু ছাড়ছিল না। মিচুকো প্রাণপণে দৌড়ে একটা শহরের ভেতরে চলে আসে। ভিড় ভাট্টা ঠেলে ও রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল, কিন্তু একটা জিনিস দেখে অবাক হয় যে রাস্তায় যাকে দেখছে সেই একজন নারী। হঠাৎ একটা পুলিশ স্টেশনের সাইন দেখে ও একটু আশার আলো দেখতে পায় এবং সাহায্যের জন্য ভেতরে ছুটে যায়। ভেতরে ওর দেখা হয় একজন নারী পুলিশ অফিসারের সাথে। মিচুকো কেন কাঁদছে বা কি হয়েছে সেটা বলতে না পারায় অফিসারটি ভাবে যে মেয়েটা বোধহয় পাগল হয়ে গেছে। মিচুকো তখন হাঁপাচ্ছিল আর ভয়ে কাঁপছিল। ও আঙ্গুল দিয়ে বাতাসের দিকটা দেখানোর চেষ্টা করে। অফিসারটি ওর দিকে খুব অদ্ভুত ভাবে তাকায় আর হঠাৎ ওকে অন্য একটা নামে ডাকে, আর সেটা হলো কো। সে জিজ্ঞেস করে যে, কো, তুমি স্কুল ইউনিফর্ম পরে আছো কেন? মিচুকো পাশের একটা আয়নার দিকে তাকিয়ে চমকে উঠে। আয়নায় ওর ছায়াটা একদম অন্যরকম দেখাচ্ছিল। জানা যায় যে ওই পুলিশ অফিসারের নাম তুমো, আর সে আসলে এই কোর বান্ধবী। তুমো হেসে বলে, তোমার তো খুশি হওয়া উচিত, আর মাত্র কয়েক ঘন্টা পরেই তো তোমার বিয়ে। মিচুকো অর্থাৎ এখনকার কো এই কথা শুনে পুরোপুরি থমকে যায়। ও তখনও ট্রমার মধ্যেই ছিল, তাই কিছু বলার বা ভাবার মতো অবস্থায় সে ছিল না। তুমো যা যা করতে চাইলো ও চুপচাপ তাই করতে দিল। তুমো ওকে গাড়িতে বসিয়ে দেয় আর জানায় যে তারা ওর বিয়ের জন্য গির্জার দিকে যাচ্ছে। মিচুকো আজ একের পর এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু এটা ছিল সবকিছুর চেয়ে বেশি রহস্যময়। রাস্তার পাশে দাঁড়ানো মহিলারা হাত নেড়ে ওকে শুভেচ্ছা জানাচ্ছিল। সবাই ওর সাথে এমন ব্যবহার করছিল যেন ও খুব বড় কোনো তারকা। গির্জায় পৌঁছানোর পর একজন মহিলা ওকে ঘিরে ধরে আশীর্বাদ আর আনন্দ করার জন্য। ভেতরেও পোশাক পাল্টানোর জন্য একটা ঘরে ঢুকে সেখানে আকিকে দাঁড়িয়ে থাকতে দেখে মিচুকো একদম পাথর হয়ে যায়। নিজের চোখকেও বিশ্বাসই করতে পারছিল না। আতঙ্কে মিচুকো ফিসফিস করে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে আকি? আকি নিচু স্বরে বলে, আমি জানি তুই কি ভাবছিস, একদম শান্ত থাক, আওয়াজ করবি না, পরে তোকে সব বুঝিয়ে বলবো। ওদিকে ঘরের বাইরে অন্য মহিলারা বলা বলি করছিল বর নাকি দেখতে খুব হ্যান্ডসাম। এরপর তারা বিয়ের পোশাক নিয়ে ভেতরে আসে। আকি সবাইকে বাইরে যেতে বলে, এই বলে যে খুব বিয়ের আগে একটু নার্ভাস বোধ করছে। তারা দুজন একা হতেই আকে ওকে ওর আসল নাম মিচুকো ধরে রাখে আর বলে, আমি যা যা বলবো তোকে ঠিক তাই করতে হবে, ভয় পাস না। এখন সব বুঝিয়ে বলা সম্ভব নয়, কারণ ওরা আমাদের উপর নজর রাখছে। মিচুকোর আগের উপর অগাধ বিশ্বাস ছিল, তাই ও চুপচাপ পাখির কথা মেনে নেয়। আগে ওকে বিয়ের সাথে সাজিয়ে দেয়। যখন মিচুকো তৈরি হয়ে যায় তখন কয়েকজন মেয়ে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু হঠাৎ করেই আকি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের সবাইকে মেরে ফেলে। ও মিচুকোকে শেখাতে চাইছিল যে কিভাবে লড়াই করতে হয়। ও মিচুকোর হাতে একটা ভাঙা কাচের বোতল ধরিয়ে দিয়ে বলে যে তোকে বিপদে ফেলার চেষ্টা করবে এটা দিয়ে তুই তাকে আঘাত করবি আর প্রয়োজনে তাকে একদম মেরে ফেলবি। মিচুকো মাথা নাড়ে। ফুলের
ফুলের তোড়ার বদলে ভাঙা কাচের বোতল হাতে নিয়েও বিয়ের বেদির দিকে এগিয়ে যায়। বিয়ের সব অতিথিরা যারা সবাই মহিলা ছিল তারা হাততালি দিয়ে ওকে উৎসাহ দেয়, কিন্তু তখনই আসে সেই হাড় হিম করা মুহূর্ত। সবার সামনে বরের জায়গায় একটা কফিন রাখা ছিল। সেটা যখন খোলা হয় দেখা যায় ভেতরে বরের লাশ শুয়ে আছে। লোকটার মুখটা ছিল একদম শুকরের মতো বিবস্ত্র। অতিথিরা হঠাৎ বদলে যায়। তারা মেচুকুকে নিয়ে ঠাট্টা করতে থাকে আর হাসাহাসি করে ওকে কফিনের দিকে ঠেলে দিতে শুরু করে। তারা যখন ওকে সেই মৃতদেহটিকে কিস করতে বাধ্য করছিল, মেচুকো চিৎকার করে ওঠে আর তার হাতের বোতল দিয়ে লাশের উপর আঘাত করে। এরপরও দাঁড়িয়ে ভয় আর প্রচন্ড রাগে চারপাশের আরো কয়েকজন মহিলাকে আক্রমণ করে মেরে ফেলে। আগে আবারও সেখানে ফিরে আসে আর মিচুকুকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখন স্কুলের দুজন টিচার হঠাৎ সেখানে হাজির হয়। মিচুকু আর আগে মিলে তাদের বাধা দেয় আর এক তুমুল লড়াইয়ের পর তাদের হারিয়ে দিতে সক্ষম হয়। তারা গির্জা থেকে বেরিয়ে খোলা মাঠের দিকে দৌড়ে পালায়। টিচারদের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে আগে পেছন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর মিচুকু সামনের দিকে দৌড়াতে থাকে। তখন স্পোর্টস ড্রেস পরা একটি মেয়ে এসে মিচুকে থামায়। সে মিচুকে ইজমি নামে ডাকে আর তাকে ম্যারাথনে অংশ নিতে বলে। মিচুকু পাশে থাকা একটা আয়নায় নিজের দিকে তাকায় আর আবারও সে চমকে ওঠে। আয়নায় তার চেহারা আবারও বদলে গেছে। এখন তাকে দেখতে একদম আলাদা লাগছে আর তার পরনে অ্যাথলেটিক পোশাক। এখন তার নাম ইজমি। সে এখানকার একজন নামকরা প্রতিযোগী যাকে সবাই খুব পছন্দ করে। চারপাশের ভিড় তার নাম ধরে তাকে চিৎকার করে উৎসাহ দিচ্ছিল। ইজমি তার বাকি সাথীদের সাথে দৌড়াচ্ছিল। তাদের মধ্যে একজন হেসে বলে, তুই সবসময় খুব তেজি ছিলি সেই স্কুল জীবন থেকেই। ইজমি তার কথা কিছুই বুঝতে পারছিল না তারা কি নিয়ে কথা বলছে, কিন্তু ও আর কি বা জিজ্ঞেস করবে। ও এখন আর নতুন কিছু জানতে চায় না। ও শুধু নিজের ছোটবেলার কথা মনে পড়ছিল। ও যখন খুব ছোট ছিল একটা মেয়ে হিসেবে স্বাধীনভাবে সে দৌড়াতো। সে ঠিক করে যে সে দৌড়ানোর আনন্দটুকুই নেবে আর সামনে এগিয়ে যাবে। ম্যারাথন চলাকালীন ও দেখে তোর স্কুলের সহপাঠীরা ওর পাশে দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ সে শুকরমুখ লোকটা আর টিচারদের ওকে তাড়া করতে দেখা যায়। ইজমির সাথে দৌড়ানো মেয়েরা চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে হিম্মত হারাস না, তুই একমাত্র যে এই দুনিয়া থেকে বেঁচে ফিরতে পারবি। ইজমি ট্র্যাক ছেড়ে বনের দিকে দৌড় দেয়। নিজের সবটুকু শক্তি দিয়ে ও নিজেকে এগিয়ে নিয়ে যায় যতক্ষণ না ও ঘন জঙ্গলের ভেতর একটা অন্ধকার গুহার সামনে পৌঁছায়। ভেতর একটি অদ্ভুত মেয়ে ওকে লক্ষ্য করে। সে ওর হাত ধরে গুহার ভেতরে নিয়ে যায় যেখানে আরো অনেক মেয়ে জড়ো হয়েছিল। তাদের দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল। তারা ইজমির মতোই দেখতে ছিল, কিন্তু তাদের মুখ চুলে ঢাকা আর তাদের উপস্থিতি ছিল বেশ অস্বস্তিকর। যে মেয়েটি ওকে ভেতরে এনেছিল সে ঠান্ডা গলায় বলে, তুই যদি না মরিস তবে আমরা সবাই মরে যাব। আর এটি বলেই সে ইজমির উপর হামলা করে, কিন্তু ঠিক সেই সময় আকি সেখানে পৌঁছে ওর বন্ধুকে বাঁচিয়ে নেয়। আকি ইজমিকে খুব জরুরি একটা কথা বলে, আমি যা বলছি আমার পেছনে পেছনে বল, যাই হয়ে যাক এটা থামাবি না। আমি মিচুকু। ইজমি কাঁপতে কাঁপতে আর খুব বিভ্রান্ত নিয়ে সে বলতে থাকে যে আমি মিচুকু। বারবার বলতে বলতে ওর কণ্ঠস্বর জোরালো হয়ে ওঠে আর শেষমেশ ওর শরীর আবার নিজের আসল রূপে ফিরে আসে। ও আবারও মিচুকু হয়ে যায়। মিচুকু আঁকের দিকে তাকিয়ে বলে, দয়া করে আমাকে সবকিছু বুঝিয়ে বল। আঁকি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা আসল পৃথিবীতে নেই মিচুকু। এই জায়গাটা পুরোপুরি একটা ভ্রম, একটা কৃত্রিম বাস্তবতা। তুই এখানকার প্রধান চরিত্র, আর যদি তুই এই জগৎ থেকে মুক্তি পেতে চাস তবে আমাদের কবজি থেকে এই দুটো তার তোকে ছিঁড়ে ফেলতে হবে আর আমাকেও মারতে হবে। আঁকি নিচু সরে বলে, এটাই একমাত্র রাস্তা। তুই এটা করলে আমি মারা যাবো ঠিকই, কিন্তু তুই স্বাধীন হয়ে যাবি। তুই এই দুনিয়ার কন্ট্রোল সেন্টারে পৌঁছে যাবি। মিচুকু জল ভরা চোখে মাথা নেড়ে মানা করে। সে বলে যে না, আমি তোমাকে আঘাত করতে পারবো না, কারণ তুমি ছাড়া আমার প্রিয় আর কোনো বন্ধু নেই। তুমি আমাকে বারবার বাঁচিয়েছ, সব বিপদে তুমি আমার পাশে থেকেছ। আমি কি করে তোমাকে মেরে ফেলতে পারি, আর না জানি তোমাকে মেরে আমি আবার কোন বিপদে পড়ি। আকি তখন একটা কলম দিয়ে ওকে চড় মারে আর চিৎকার করে বলে, কর এটা, আর কোনো পথ নেই, তোকে এটা করতে হবে। এটা যদি তুই না করিস তাহলে তুই তো বিপদে পড়বি, সাথে আমিও বিপদে পড়বো। কাঁদতে কাঁদতে মিচুকোর কথা মানতে বাধ্য হয়। ও তার দুটো ধরে সজোরে টান দেয়। আগের শরীরটা দুভাগে ছিঁড়ে যায় আর ওর সাথে সাথেই মারা যায়। ঠিক সেই মুহূর্তে মিচুকো শেষ পর্যন্ত মুক্ত হয়। ও চোখ মেলে আর প্রথমবারের মতো নিজেকে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকতে দেখে যেখানে চারদিকে শুধু পুরুষ আর পুরুষ। ও একদম হতভম্ব হয়ে আরো ভেতরে ঢুকে। ওর মাথা ঘুরছিল। তখনই দেয়ালে লাগানো একটা পোস্টারের দিকে নজর পড়ে। দেয়ালে সেই পোস্টারটিতে তিনটি মুখ আঁকা ছিল, মিচুকো, কো আর ইজুমো। এটি ছিল একটি ভিডিও গেমের বিজ্ঞাপন আর এই তিনজনই ছিল সেই গেমের প্রধান চরিত্র। তখনই ও আসল সত্যিটা জানতে পারে। মিচুকো এখন ভবিষ্যতের এমন এক শহরে আছে যেখানে পুরোপুরি পুরুষদের রাজত্ব। সেখানে শুধু পুরুষরাই থাকে যারা নৃশংস খেলা আর জীবন বাঁচানোর লড়াই গেম খেলতে পাগল। গেমটিতে মিচুকো, কো আর ইজুমি ছিল মূল আকর্ষণ আর গেমটির নাম ছিল টিএ।
একজন লোক ওর কাছে এসে ওকে চিনে ফেলে আর এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। সে বলে, আমি তোমাকে চিনি, তুমি এখন ভবিষ্যতে আছো। মিৎসুকো বিস্ময়ে হতবাক হয়ে যায় আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে। যখন ওর জ্ঞান ফিরে ও নিজেকে আবার সেই গুহার ভেতরে আবিষ্কার করে, ঠিক যেমন গুহা ও আগে দেখেছিল। সেখানে গেমের সব চরিত্রগুলো মূর্তির মতো নিথর হয়ে সাজানো ছিল। ও গুহার আরো ভেতরে যেতেই দেখে যে একটি বড় স্ক্রিনের সামনে এক বৃদ্ধ লোক বসে আছে, যে মিৎসুকোর চরিত্রটি ব্যবহার করে টিয়ে গেমটি খেলছিল। লোকটি ওর দিকে ঘুরে তাকিয়ে বলে, 15 বছর কেটে গেছে। তুমি যখন হাই স্কুলে ছিলে তখন আমি তোমাকে খুব পছন্দ করতাম। তোমার মৃত্যুর পর আমি তোমার আর তোমার বান্ধবীর ডিএনএ সংগ্রহ করি আর তোমাদের দুজনের 3D কপি তৈরি করি। তার কথা শুনে মিৎসুকো ভয়ে জমে যায়। ও দেখে যে ওর আর আগের অবিকল দেখতে দুটো পুতুল পাশে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি এক অদ্ভুত হাসি দিয়ে গর্ব করে বলে, আমি এই কপিগুলো আমার গেমে ব্যবহার করার জন্যই বানিয়েছি। এরপর এক যুবক ভেতরে আসে আর মিৎসুকো বিছানায় শুয়ে পড়তে বলে। বৃদ্ধ লোকটি হুকুম দেয়, ও যা বলছে তাই করো। ভয়ে ভয়ে মিৎসুকো বিছানার দিকে এগোতে থাকে। লোকটি যখনই ওকে ছুতে যাবে ঠিক তখনই মিৎসুকোর সেই রির কথা মনে পড়ে যায়। এমন কিছু করো যা কেউ আশা করে না, এমন কিছু যা সাধারণ নয়। তুমি যদি এই মায়ার জগৎ থেকে বের হতে চাও তবেই তোমাকে এমন অসাধারণ কিছু করতে হবে। মিৎসুকোর এই উপদেশের কথা মনে প্রাণে গেঁথে যায়। ওর দরজের বাঁধ ভেঙে যায়। ও বৃদ্ধ লোকটির উপর চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে আর জোর গলায় বলে, মেয়েদের নিয়ে পুতুল খেলা বন্ধ করো তুমি। ও একটা বালিশ তুলে নিয়ে বৃদ্ধ লোকটিকে সজোরে আঘাত করে। বালিশ থেকে পালকগুলো বেরিয়ে এসে বাতাসে ভাসতে ভাসতে রক্তের মতো লাল হয়ে যায়। এরপর সে বৃদ্ধার হাত থেকে লোহার একটা রড কেড়ে নেয় আর সেটা নিজের বুকে বসিয়ে দেয়। বৃদ্ধ লোকটি আতঙ্কে চিৎকার করে ওঠে, কারণ মিৎসুকোর মৃত্যু মানে পুরো গেমটাই চিরতরে খতম হয়ে যাওয়া। আর ঠিক তাই হয়। গেমের 3 চরিত্র মিৎসুকো, কো আর ইজুমি তারা মারা গেছে আর গেমের সেই কৃত্রিম জগৎটিও পুরোপুরি ভেঙে যায়। অবশেষে মিৎসুকো স্বাধীন হয় ও আসল পৃথিবীতে বেঁচে ফিরে। আর এভাবে এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।